একটা 90 মিনিটের ফুটবল ম্যাচ সবসময় একটা ম্যাচ না, কখনো কখনো এটা একটা গল্প, উপন্যাস কিংবা মহাকাব্যের উপাখ্যান। আর্জেন্টিনা ইজিপ্ট অথবা আর্জেন্টিনা মিশর, যেভাবেই বলি না কেন, ম্যাচের রেজাল্ট আর্জেন্টিনা 3 মিশর 2। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ম্যাচের স্কোর লাইন গোটা ম্যাচের চিত্রটাকে বর্ণনা করতে পারবে না। খেলাটা যদি না দেখে কেউ কখনোই বলতে পারবে না এই ইতিহাসের পর্দায় যে স্কোর লাইনটা লেখা আছে তার পেছনের গল্পটা কি। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল ওয়ার্ল্ড কাপ আয়োজন ফিফা আওয়ারে। হাসান মাহদি আপনার সাথে, আর সেই গল্পের বর্ণনা এবং বিশ্লেষণের জন্য দুজন মানুষ আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং কোচ মাহবুব রক্সি। রক্সি ভাই, আপনাকে স্বাগত। এবং আমার সাথে আছেন বাংলাদেশ স্পোর্টসের, যাকে আমি টকশোর মারাদোনা বলি, এম কায়সার ভাই, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। কায়সার ভাই, আপনাকেও স্বাগত। আপনার একটা লেখা থেকে অনুপ্রাণিত হয়ে আজকে ইন্ট্রোটা দিয়েছি। হুবহু কপি করা আমার পক্ষে সম্ভব না, আমি কপি ক্যাট না, বা ট্রাই করেছি। আপনি একটা দুর্দান্ত লেখা লিখেছেন গোটা ম্যাচের বর্ণনায়। আপনার কাছ থেকেই সেই বর্ণনাটুকু শুনতে চাই, যে যা দেখেছি সেটা মানে একজন ফুটবল প্রেমী বলেন, একজন ভক্ত বলেন, এটা ভোলার সুযোগ নাই। কোনো সন্দেহ নেই, আপনি খুব চমৎকার করে বলেছেন। আসলে কি ঘটেনি এই ম্যাচে, আপনি দেখবেন যে একটা ফুটবল ম্যাচ থেকে আপনি যা চান সব কিছুই কিন্তু এই ম্যাচে আপনি পাবেন। ইভেন আপনি বিতর্কটুকু হয়েছে, রেফারির সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। সো এই ফুটবল ম্যাচে সব কিছুই ছিল। এই যে আপনার টোটাল একটা 90 মিনিটের ম্যাচে বলা হয় না যে আপনি এ জিতেছে ও হেরেছে, শুধুমাত্র এটাকে, এই ম্যাচটাকে আপনি সেটা দিয়ে হিসাব করতে পারবেন না। দুর্দান্ত ফুটবল খেলেছে আপনার মিশর, এবং কামব্যাক যেটা করেছে আর্জেন্টিনা, সেটাকে বলা যেতে পারে যে আপনি আমার দেখা অন্তত মানে বিশ্বকাপের মঞ্চে আমার দেখা সবচেয়ে সেরা একটা আপনার কামব্যাক হয়েছে। না, আরো 2-1টা কামব্যাক আছে, এটা অন্যতম সেরা। কারণ বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যান, যেমন ধরেন 2018 বিশ্বকাপে বেলজিয়াম জাপানের এগেনস্টে যেভাবে কামব্যাক করেছিল, এই ওয়ার্ল্ড কাপেও বেলজিয়াম ইফ আই এম নট সেনেগালের বিপক্ষে যেভাবে কামব্যাক করেছে। বাট আর্জেন্টিনার কামব্যাক তো, কারণ ইতিহাস বলে যে এই দল কখনো 2-0 গোলে পিছিয়ে পড়ার পরে কামব্যাক করতে পারে না। এবং তাও কামব্যাক করেছে কোথায়? নকআউট ম্যাচে। নকআউটে। আপনি কিন্তু এখানে গ্রুপ ম্যাচ হলে একটা সুযোগ থাকতো আপনার সামনে, কিন্তু এটা নকআউট ম্যাচ। আপনি জানেন যে আপনি গোল করে জিততে যদি না পারেন তাহলে কিন্তু আপনি আউট হয়ে যাবেন। এবং কোন দল, যে দল আপনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এবার শিরোপা অক্ষুণ্ণ রাখতে এসেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যে দল আপনি 2-0 গোলে পিছিয়ে রয়েছে এবং প্রায় 80 মিনিটের মধ্যে 79 মিনিট পর্যন্ত তারা 2-0 গোলে পিছিয়ে ছিল, সেখানে পরের 12 মিনিট বা 13 মিনিটের মধ্যে 3 গোল করে ম্যাচটা জয় মানে জিতে বেরিয়ে এসেছে। যে কায়দায় তারা যেতে বেরিয়ে এসেছে সেটাই বলে দিচ্ছে যে ফুটবল শুধুমাত্র কিন্তু আপনার ওই খেলা শেষ না হওয়া পর্যন্ত বা শেষ বাঁশি বাজা না পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আমি জিতেছি। সো আর্জেন্টিনার এই যে কামব্যাকটা, আমি মনে করি যে এই কামব্যাকটা জানিয়ে দিল যে আপনি যে কোনো ম্যাচে কিন্তু ফিরে আসা যায়। আপনি যুদ্ধ কখনো আগে ভাগে হেরে গেলে সেখান থেকে কিন্তু আপনি জিততে পারবেন না। সো আর্জেন্টিনার এই ম্যাচটা আমি মনে করি যে একটা পুরা ম্যাচটা যা হয়েছে, আমার কাছে এটা মনে হচ্ছে যে একটা জীবন দর্শনের মতো, যে নেভার সে ডাই। আপনি যদি কখনোই মনে করেন যে আমি হারবো না, আমি জিতবই, তখন সে প্রচেষ্টায় যদি আপনি শেষ বিন্দু পর্যন্ত লড়ে যান তাহলে কিন্তু আপনি জিততে পারবেন। ওয়ারেজ আপনি মিশরকেও কোনো মতেই পিছিয়ে রাখতে পারবেন না, কারণ তারা আর্জেন্টিনার মতো এত শক্তিশালী একটা দলের বিরুদ্ধে 1 গোল না 2 গোলে কিন্তু লিড নিয়ে ফেলেছিল। লিডটা 3 গোলে হতে পারতো, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এখন এখান থেকে যাব, আপনি বলেছেন যে আর্জেন্টিনার মতন এরকম একটা শক্তিশালী দলের বিপক্ষে মাহবুব হোসেন রক্সি, আর্জেন্টিনাকে আসলেই অতখানি শক্তিশালী দল, যতখানি শক্তিশালী দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এক্সপোজারের মধ্যে পাওয়া যায়? কাবো ভার্দের বিপক্ষে আমরা খুবই ভার্নারেবল আর্জেন্টিনাকে দেখলাম। ইজিপ্টের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখলাম, সেই আর্জেন্টিনাকে দেখে মনে হয়েছে যে এক্সেপ্ট লিওনেল মেসি, মানে লিওনেল মেসিকে যদি আপনি তুলে নেন, এটা খুবই অর্ডিনারি একটা দল, যারা কিনা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারতো কিনা সেটা নিয়ে সন্দেহ আমার মনে অন্ততপক্ষে তৈরি হয়। এখানে বলার কোনো অবকাশ নেই। এখানে যদি আমরা ট্যাকটিক্যালি যাই, যেটাকে এইখানে মাস্টার মাইন্ড এবং স্কলারি যে টিমকে হ্যান্ডেল করছে, এবং তার প্রাপ্তির কোনো শেষ নেই। একটা কোচের সর্বোচ্চ হাইয়েস্ট লেভেল যেটা থাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, এবং এই টিমকে নিয়ে সেই সাকসেস তৈরি করেছে যেটা তাদের 36 বছরের অপূর্ণতা ছিল। সেখান থেকে এই টিম যে চলে আসছে, এবং লাস্ট ইয়ারে যেটা খেলা, সেইখান থেকে যদি চিন্তা করি, সেখানে দুটো টিমের যে একটা ব্যাপার থাকে অ্যাটাকিং এবং ডিফেন্ডিং। এখানে আমরা বারবারই মনে করছি, এবং তাদের ভিতরে যে আত্মবিশ্বাস ছিল যে আমাদের ডিফেন্স লাইন এত স্ট্রং, এবং সেখানে মার্টিনেজের মতো গোলকিপার আছে, কিন্তু কেপে ভার্দের সাথে এবং মিশরের সাথে যেই দুটো গোল
রিসিভ করেছে সেখানে এখন বোঝা যাচ্ছে যে তাদের ডিফেন্ডিং লাইনে অনেক প্রবলেম এবং প্রবলেম নাকি ডিফেন্স বলতে কিছু নাই? না, ডিফেন্ডিং লাইনের প্রবলেম নাই বললে কিছু হবে না। তারা যেমন নিজেদের ডিফেন্ডিং করছে তার থেকে আচ্ছা, আবার আমি নাই কেমনে এটা আপনার সাথে আর্গু করে আমি এটার কিছু ব্যাখ্যা দিতে উদাহরণ চাই। দেই। যেমন ধরেন নাহুয়েল মলিনা খেলেছে হচ্ছে কাবো ভার্দের বিপক্ষে আপনার রাইট ফুল ব্যাক, সে প্রত্যেকটা বার ওই জায়গা স্পেসটা ছেড়ে দিয়েছে। বাম পাশে মানে লেফট ফুল ব্যাক খেলেছে ফাকুন্দু মেদিনা, আগের ম্যাচে মানে সে পারফর্ম করতে পারে নাই এবং তার জায়গা দিয়েই ওই স্পেস দিয়ে গোল হয়েছে। তো দুই ফুল ব্যাক নাই, ক্রিশ্চিয়ান রোমেরো অনেকটা উপরের দিকে থাকে, একমাত্র লিসান্দ্রো মার্টিনেজ মার্টিনেজের- যিনি কিনা দারুণ খেলছে, কিন্তু আবার কাবো ভার্দের বিপক্ষে যে গোলটা রিসিভ করেছে ওটা মার্টিনেজের ওইটা- কারণে হয়েছে, ওইটা ওর ডাবল দোষী। নাটমেক হয়েছে। প্রথমে ফাকুন্দু মেদিনা, পরে হচ্ছে মার্টিনেজ, মার্টিনেজের, হ্যাঁ। লিসান্দ্রো মার্টিনেজের কথা বলতেছি। তাইলে কোথায় আছে ডিফেন্সটা? এখন আমি যেটা বলি ফুটবলের পরিভাষায় যেটাকে ডিফেন্ডিং বলা হয়, যে এটা টিম ডিফেন্ডিং এর একটা ব্যালেন্স বলে আমরা 4 ফ্ল্যাট ব্যাক খেলতে হলে আপনি যেই দুজনকে ধরেছেন তারা অ্যাটাকিং এ বেশি যায়, তাদের ডিফেন্ডিং কম, এই ট্রানজিশনটাই অন্য টিমগুলো Exploit করে। এবং যেহেতু আমি ডিফেন্ডিং এ আমি নামতে পারছি না, তাহলে আমার ডিফেন্ডিং এ কি করতে হবে, একটা এক্সট্রা প্লেয়ার রাখতে হবে, তখন এটা 5 হবে। সেই চিন্তা করে কিন্তু কালকে প্যারাদাসকে ওদের সামনে নাম্বার 6 নাম্বার পজিশনে করেছিল। খেলানো হয়েছে। এই জায়গাটা তাকে কভার করে যখন এরা ওয়াইড স্পেসে আসবে, তখন রোমেরো এবং মার্টিনেজের এই স্পেসটাকে ফাঁকা জায়গাটাকে সে cover করবে। তখন মানে সে center back হয়ে যাবে সেন্টার তখন। হবে। নাম্বার অফ ডিফেন্ডারের যে টিম ডিফেন্ডিং এ সেখানে যখনই উইং ব্যাক ফরওয়ার্ড আচ্ছা লাইনে রক্সি যায়, ভাই, আপনি তো ওভারলোড করলেন আপনার ব্যাক লাইনকে, ওভারলোড করার পরেও মানে ডিফেন্ডিং ট্রানজিশনে আপনি 2টা গোল খেলেন, অফসাইডের কারণে একটা বাদ হয়েছে, সেটা আমি মেনে নিলাম। Okay. প্রথম হেডারে যে গোলটা হয়েছে সেখানেও আপনার ডিফেন্সের ভুল আছে। অবশ্যই। লিসান্দ্রো মার্টিনেজ যেভাবে দাঁড়িয়েছিলেন, একজন সেন্টার ব্যাক গিয়ে গোলটা করেছে, তো তাকে মার্কিং করা হয় নাই, তার সাথে আপনি এরিয়াল ডুয়েলে পারেন নাই। তাহলে যখন আপনার প্রতিপক্ষ আরো স্ট্রং অপোনেন্ট হবে, যারা আরো কুইক কাউন্টার করে, স্পেশালি ফ্রান্সের মতো দল, স্পেনের মতো দল, দে হ্যাভ আ ভেরি স্ট্রং উইং ফরওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমার যে রসদ বা আমার যে প্লেয়ার আছে সেখানেই তো আমার টিম বানাতে হবে। স্কলানির কাছে তার asset এইটা হলো স্বীকার এইটা। করেন হ্যাঁ। যে আর কাছে এখন একটা ফর্মিডেবল মানে একাদশ নাই, নাই। যেটাকে তিনি যেমনে খুশি তেমনে খেলাইতে পারেন। এইটাই, যদি আমরা অন্যভাবে চিন্তা করি, ফ্রান্স বা স্পেনের যে ডিফেন্ডিং লাইন চিন্তা করছি, তারাও এখনো গোল রিসিভ করে নাই, সেই ডিফেন্ডিংয়ে অনেক স্ট্রং। সেই জায়গা থেকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, আপনার যে যুক্তি সেটার সাথে আমিও যাচ্ছি, যে আরও বেশি ডিফেন্ডিং ওয়ার্কটা বাড়াতে হবে। টিম ডিফেন্ডিং হলো এখানে নাম্বার শুধু 4 ফ্ল্যাট ব্যাক হবে না, সাথে আরও 3জন মিডফিল্ড ওখানে জয়েন করতে হবে। ম্যাকালিস্টার এবং অ্যাঞ্জো ফার্নান্ডো যেভাবে ওয়াইড স্পেসে চলে যায় এবং ডিফেন্ডিংয়ে কম, মাঝে মাঝে তারা ডিফেন্ডিংয়ে আসে, যে অ্যাটাকিং টিমগুলোকে এই ডিফেন্ডিং না করার জন্য এই খেসারত কিন্তু ডিফেন্ডিংয়ের উপরে সরাসরি ওকে, আসছে। আপনার কাছে একটা খুবই ক্রুশিয়াল প্রশ্ন আমার আছে, কিন্তু আমি কায়সার ভাইয়ের সাথে আলোচনাটা করে আপনার কাছে আসবো। টেকনিক্যাল ইস্যুটা আমি একটু জানতে চাই। কায়সার ভাই, আমরা ইন জেনারেলি এই ম্যাচে দেখলাম যে যখন মিশর লিড নিয়েছে, তখন তারা আপনার ডিফেন্সিভ হয়েছে অনেকটাই, এবং তারা জানে তাদের হাইসাম হাসানের মতন, মো সালার মতন, মানে ওমর মামুশকে তো পরে নামিয়েছে, তাদের খুব কুইক কিছু অ্যাটাকার আছে যারা কিনা সেকেন্ডের মধ্যে আপনার অ্যাটাকে চলে যেতে পারে বা কাউন্টারটা করতে পারে। সেই জায়গায় আপনি যখন দেখছেন যে আপনার মিড লাইন ব্লক করা আছে, সেখান থেকে মেসি পেনিট্রেট করতে পারে না বা ভেতরে ঢুকতে পারছেন, স্পেস নাই, সব পকেটগুলো ব্লক করা, তখনও পর্যন্ত আপনি ট্রাই করছেন মাঝ দিয়েই ব্রেক করবেন। আপনার 2 উইং ওয়াইড না, উইং থেকে কোনো সাপ্লাই আসে না কেন? এবং আপনার কাছে এরকম কোনো ফুটবলারও নাই যারা কিনা পেস ক্রিয়েট করে ওই জায়গাটায় প্যানিট্রেট করে একটা মানে স্পেস তৈরি করতে পারে, সেটাও নাই। এই আর্জেন্টিনা কিভাবে আসলে এই মুহূর্তে আমি বলতে পারি যে খুব ভালো শেপে আছে? না, তারপরেও তো তারা ম্যাচটা জিতেছে, এবং তারা যে প্ল্যানটা নিয়েছিল সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনি প্ল্যানটা এক্সিকিউট করে কিন্তু ম্যাচটা জিতেছে। দেখুন আর্জেন্টিনা যে চেঞ্জটা করেছে, সেই চেঞ্জের মধ্যে তারা যেটা করেছে সেটা হলো যে মিডফিল্ড টু অ্যাটাক। এই মিডফিল্ড টু অ্যাটাক, এবং আপনাকে এই ধরনের যখন ডাবল লেনের আপনার এই ব্লক সিস্টেমের ডিফেন্স থাকবে, সেটা ভাঙার জন্য আপনাকে দ্বিতীয় কোনো অপশন নেই। আপনাকে তখন একটাই কাজ করতে হবে যে মিডফিল্ড টু অ্যাটাক। এখানে আপনাকে বাড়াইতে হবে। কায়সার ভাই, এরকম ধরেন ডাবল লেয়ার ডিফেন্স যখন থাকে, যে একটু লো ব্লক করতেছে, এরকম জায়গায় থার্ড ম্যান এবং ফোর্থ ম্যান রান খুব জরুরি। কিন্তু আপনার দলে যদি শার্প রানারই না থাকে, আপনি ধরেন লিয়ান্দ্রো পারেদেসকে খেলিয়েছেন, যেটা হুলিয়ান আলভারেজকে নামিয়েছেন, লাউতারোকে পরে নামিয়েছেন, আমি সেটা বুঝছি, কিন্তু আপনার দলে তো যেমন ফাকুন্দো মেদিনার জায়গায় আপনি অ্যাটাকিং অপশন কমিয়ে একটা ডিফেন্সিভ অপশন বাড়িয়েছেন। তা আপনার দলে তো জুলিয়ানো সিমিয়নের মতন ইয়াং এনার্জেটিক ভালো রান করে এরকম একটা ছেলে আছে, নিকো পাজের মতো এরকম একটা প্লেয়ার আছে যে লাইন ব্রেক করতে পারে, অথবা বার্কোর মতন, ভ্যালেন্তিন বার্কো নাম্বার 8,
তার মতো এক্সাইটিং Young, ইয়াং ট্যালেন্ট young. আছে, কিন্তু এইটা স্কালোনি নামায় না। তার ট্যাকটিক্স কি আপনার কাছে ঠিক মনে হচ্ছে? না, আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে তার ট্যাকটিক্সটা ঠিক, কারণ আপনি নিকোপাসকে নামাতে হলে খেলাবেন কোথায়? আপনার নিকোপাসকে খেলাতে হলে আপনাকে মেসিকে তুলে নিতে হবে। ৭৬ মিনিটে গিয়ে যখন আপনার মানে গোল এসছে, তখন লিওনেল মেসি সেই ওয়াইড পজিশনে গিয়েছে, যেই পজিশনটা বেসিক্যালি উনি ওনার মানে প্রাইম টাইমে খেলতেন, সবচেয়ে right wing এ। পছন্দের জায়গা। সবচেয়ে পছন্দের জায়গা। এবং লাউতারো যখন নাম্বার 9 হিসেবে মাঠে এসছে, হুলিয়ান আলভারেজ একটু নিচ থেকে প্রেস করছিল, তখন আপনার ওয়াইড হয়েছে এবং ক্রস ইন করা শুরু করেছে, সেই ক্রসগুলো থেকেই গোল হয়েছে বেসিক্যালি। তাইলে নিকোরে আপনি কেন খেলাইতে পারবেন না? না, খেলাচ্ছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত চিন্তা করছিল যে আগের যে প্ল্যানটা আমার নিয়েছিলাম, আমি সেই প্ল্যান অনুযায়ী কিন্তু যাচ্ছি, এবং আপনি দেখবেন যে সেই সময় অ্যাটাকিং প্লেয়ারটা কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। আমি এখানে স্কালোনির কোনো ভুল দেখছি না। কারণটা হলো যে আপনাকে স্কালোনি নিজেই স্বীকার না। করেছে তার মানে তিনি পরে প্রেস কনফারেন্সে বলেছে যে আমি আমার ট্যাকটিক্সটা রাইট ওয়েতে অ্যাপ্লাই করতে পারি নাই। না 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 না, আমার কাছে মনে হয়েছে যে রাইট ওয়েতে অ্যাপ্লাই করতে পারেননি, কিন্তু আপনি অ্যাটাকিং জোনে অ্যাটাকিং প্লেয়ারটা তিনি কিন্তু তৈরি করেছেন। আপনি দেখবেন আপনি যে শেষের যে 20 মিনিট, না কায়সার ভাই, আপনার সাথে আমি এই না না না, ব্যাপারে কোনোভাবে একমত না। শেষের 20 মিনিট কিন্তু তারা ম্যাচ তো জিতেছে। ম্যাচ জিতেছে, ম্যাচ জিতেছে, এটা তো ম্যাচ- আপনারই লেখা না। না, না, সেটাই কি। একটা ম্যাচে কি চান সব আছে, শুধু নায়কের নাম বদলে গিয়েছে। ম্যাচ জেতা আর হচ্ছে মানে বেটার ফুটবল খেলা, ডমিনেন্স রাখা না। আসল এক কথা না না। না, কিন্তু ডমিনেন্সটা তারা দেখিয়েছে কোন সময়? আপনি 2-0 গোলে পিছিয়ে থাকার পরও তারা সেকেন্ড হাফে আপনি গোল খাওয়ার পর থেকে বাকি যে 20 মিনিট তারা যে ডমিনেন্সটা দেখিয়েছে, এটাই তো আপনি ম্যাচে ফিরে আসার জন্য এর চেয়ে বড় ডমিনেন্স কিন্তু আর হতে পারে না। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে তারা কিন্তু কোনো একটা সিস্টেমের মধ্যে কিন্তু আটকে ছিল না। তারা কিন্তু আপনি দুই সিস্টেম মানে চারিদিক থেকে যেখান থেকে আপনি আক্রমণ করা যায় সেই সিস্টেমের মধ্যে কিন্তু এসেছে, এবং এই কারণে দেখবেন আপনি গোলগুলো এসেছে কিন্তু কোনো একটা সুনির্দিষ্ট চ্যানেল থেকে না। 3টা গোলই কিন্তু করেছে তারা কিন্তু আপনার 3টা ডিফারেন্ট ওয়ে থেকে। এবং আপনি যখনই এই ধরনের লো ব্লক ডিফেন্সকে আটকাতে চাইবেন, তখন শুধুমাত্র যদি আপনি দুই উইং থেকে ক্রস করে মাঝখানে বল ফেলবেন এবং সেখান থেকে হেড করে কোনো গোল আসবে সেই চিন্তায় যদি থাকেন, তাহলে আপনি কোনোদিন পারবেন না। আপনাকে এমনভাবে ডিফেন্সটা ভাঙতে হবে যে ডিফেন্সে আপনি ডিফেন্ডার লাইনটা চিন্তাই করছে না। সো এখান থেকে এই কারণে আমি আর্জেন্টিনাকে আমি মনে করি যে তাদের ট্যাকটিক্সটা ঠিক ছিল। তার অন্যতম কারণ হলো তারা মুহূর্তে কিন্তু অ্যাটাকিং যে প্লেয়ারটা ছিল, জোনটা ছিল, সেটা কিন্তু চেঞ্জ করেছে বলেই কিন্তু আপনি এই গোলটা করেছে। আর রাইট, আমি কাসার ভাই, আপনি যেটা বলেছেন যে তারা প্লেয়ার চেঞ্জ করেছে এবং তাদের সেই অ্যাটাকিং মেন্টালিটিটা ছিল, এবং এইখানেই যে ঘাটতির কথাটা আসলে বোঝা যায় সেটা আমি একটু রক্সি ভাইয়ের কাছ থেকে জানি। রক্সি ভাই, এই দলটাকে দেখে কাবো ভার্দের বিপক্ষে মনে হয়েছে যে তারা টায়ার্ড, মাঠে এরকমই মনে হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ তাই মনে হয়, যে যখন ডিফেন্সিভ ট্রানজিশনে কাবো ভার্দের বিপক্ষে স্ট্রাগল করাটা আমরা দেখলাম, যে ব্যাকলাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। গতকালকে হাইসাম হাসানের রানটা, যেটা অফসাইডের কারণে গোলটা বাতিল হয়েছে, এই ওয়ার্ল্ড কাপের সেরা গোল হইতে পারতো সেটা। এত চমৎকারভাবে দুজন ডিফেন্ডারকে ঠিক বড় বড় বাস যেরকম পাশে ছোট গাড়িকে টেনে নিয়ে যায়, ওরকম ভাবে টেনে নিয়ে গিয়েছে বোকা বানিয়ে একদম ইনফ্লুয়েন্ট। সেকেন্ড গোলটা যখন মোসালা জাস্ট একটা কাউন্টার হয়েছে, হ্যাঁ। মোসালা Center থেকে। উপরে গিয়েছে, তখন 1 ভার্সেস 2, তখনও পর্যন্ত ডান পাশে হাইসাম হাসান রান করে নাই, মোসালা ওইখানে বলটাকে হোল্ড করছিলেন, হোল্ড করে থার্ড ম্যান রানটা নিচ থেকে জিকো যেভাবে উঠে গেছে, হাফ স্পেসের নিচে ছিলেন, এতখানি সময় দিয়েছেন, তখন 4 জন ডিফেন্ডার অলরেডি আর্জেন্টিনার ওইখানে চলে গিয়েছে, বাট তাদের বডি শেপ এবং অ্যালাইনমেন্ট ছিল কোনো না। কিছু না। যখন একটু নিচের দিকে গিয়ে কাটব্যাক এসছে, দ্যাট টাইমে ব্লক করতে পারেনি। তাহলে আমি যে প্রশ্নটা করতে চাই যে এই ম্যাচের এক্স ফ্যাক্টরটা বেসিক্যালি কি, কোন জায়গায় আর্জেন্টিনা ম্যাচটা, যেটা কায়সার ভাই বলেছেন যে ম্যাচটাকে বেসিক্যালি তাদের অ্যাটাকিং ফ্লেয়ারটা নাকি নষ্ট হয় নাই, কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্টটা কি, কোথায় আসলে ম্যাচটা ঘুরেছে? ম্যাচটা ঘুরেছে কোথায়, আমি বারবারই বলি, যখন আর্জেন্টিনা এই শেপ থেকে এবং 2 গোল রিসিভ করেছে, তখন মনে হচ্ছে তারা ম্যাচে নেই। এবং আপনি যেটাই বারবার বলছেন, তারা অল আউট চলে আসছে, এবং রোমেরও যে গোল করতে হচ্ছে, তারা তখন আর কি প্রাধান্য দিয়েছে অনেক বেশি অ্যাটাকিংয়ে। তো অ্যাটাকিংয়ে যেতে হলে ট্রানজিশন মুভমেন্টে যে আমার ডিফেন্ডিং ব্লক বা এই ব্যালেন্স রাখতে হয়, সেটা তাদের কম ছিল। যার জন্য যখনই কাউন্টার অ্যাটাক আসছে, সালার মতো প্লেয়ার, হোসেন হাসানের মতো প্লেয়ার এই রান করার সুযোগ পাচ্ছে, এবং তারা অনেক বেশি ফিট এবং তারা অনেক বেশি স্পিডি। তো তাকে আমাকে ব্লক করতে হলে এখানেও ট্যাকটিক্যাল জিনিস আছে, এখানে আমাকে এটাকে আমরা বলি প্রফেশনালি। আমি আরেকটু জানতে চাই একটা জিনিস, আপনি একজন কোচ, যখন যেই মানে ফাউলের কারণে যে গোলটা ভিআরে বাতিল হয়েছিল, সেখানে যখন হাইসাম এগিয়ে যাচ্ছিলেন, তার পেছনে একজন তাকে আটকানোর চেষ্টা করছিলেন বারবার, কিন্তু যখন আরেকটু ভেতরে ঢুকে গিয়েছেন এবং ডেঞ্জার এরিয়ার ভেতরে ঢুকে গিয়েছেন, দ্যাট টাইম দুজন ডিফেন্ডার, একজন মানে একটুখানি আপনার প্রোফাইলে ছিলেন, হ্যাঁ। আরেকজন পেছনে,
তো সেই সময় কি ডার্টি ওয়ার্ক করা যায় না? হ্যাঁ, মানে সেটাই আপনি আমি তো বলছিলাম। ডার্টি ওয়ার্ক করতে পারেন। না, সেটাই আমি বলছিলাম, এটা প্রফেশনাল ফাউল বলে। আমি ট্যাকেল করব না, কিন্তু জার্সি ধরে টানবো, ওকে ব্লক করব বা স্টপ করব, প্রয়োজনে একটা yellow card, ইয়েলো okay, কার্ড খাবো। okay, হ্যাঁ। হ্যাঁ, এটা আমার টিমের জন্য, এবং টিমের জন্য কোচরা এটাও আমরা করি, যদি একটা গোল বাঁচাতে হয় আমি রেড কার্ড খাবো, পেনাল্টি হবে, কিন্তু পেনাল্টিতে যে গোল হবে এটা কিন্তু নিশ্চয়তা নেই। ইরুগুয়ের মনে যদি থাকে আপনার লুইস এই সুয়ারেজের হাত দিয়ে বল থামানো, রেড কার্ড, বাট গোলকিপার করে সেই গোলটা থামিয়েছিল। সেইটাই, এইটা হলো এখন পর্যন্ত ব্যাখ্যার দৃষ্টান্ত। আমরা এটা প্লেয়ারদেরকে বলি যে তোমাকে গোল বাঁচাতে হলে তখন তুমি রেড কার্ড খাওয়া জায়েজ, তুমি পেনাল্টি করো, কিন্তু গোলকিপার আছে, ওই প্লেয়ার আন্ডার প্রেসারে বাইরেও মারতে পারে, মিসও করতে পারে, তাহলে কিন্তু টিম লাইফ পেয়ে গেল। আপনি যেহেতু এই লুইস সুয়ারেজের সেই পেনাল্টি এবং পেনাল্টি বাঁচিয়েছিলেন উরুগুয়ের গোলকিপার, এই আলোচনাটাই কায়সার ভাইয়ের কাছে যায়। লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপে 8টা পেনাল্টি মেরেছেন, এর মধ্যে 4টা, মানে তার পেনাল্টি মিসের হার হচ্ছে গিয়ে 50%। বিশ্বকাপ ইতিহাসে এই রেকর্ড, মানে এই খারাপ রেকর্ড আর কারো নাই। তিনি পরপর 2টা পেনাল্টি, সেটা লাস্ট পেনাল্টিটা কার এগেনস্টে মারলেন? এটা কেপে ভার্দে। কেপ ভার্দের বিপক্ষে মেরেছেন, সেটা এক্স্যাক্টলি যেখানে মেরেছেন, এক্স্যাক্টলি যেই পজিশনে মেরেছেন, লাস্ট পেনাল্টিটাও এক্স্যাক্টলি সেখানেই মেরেছেন। ইনজুরিতে আমরা পেনাল্টিতে কি দেখি? হয় আপনি পাওয়ারে মারবেন, নাহলে আপনি পানেনকা মারবেন, নাহলে আপনি ডস করবেন, না হলে পকেট একদম উপরে টপ কর্নার, নাহলে হচ্ছে একদম লোয়ার কর্নার, যে কোনো একটা কর্নারকে আপনি নেবেন পাওয়ারের সহকারে। লিওনেল মেসির শটটা, মানে আমি মনে করি যে কোনো আমাদের ফার্স্ট ডিভিশনের কোনো গোলকিপার হলে এটা থামাইতে পারতো, বিকজ প্রেডিক্টেড, এটা প্রেডিক্টেড ছিল। যে লাস্ট ব্রুনো গিমারেস যেরকম প্রেডিক্টেড, দেখে মনে হচ্ছে মিস। মানে আমি এখানে ছোট্ট একটা ব্যাখ্যা দিই, যেটা হলো পেনাল্টি মারার জন্য আমরা দুটো জিনিস করে, বডি আপার থেকে হাই লেন্থ, যেটা গোলকিপার রিচ করতে পারবে না, আরেকটা হলো ব্লক লো ল্যান্ড, উইথ পাওয়ার, হাঁটুর থেকে ডাউন হতে গেলে যেটা লো উইকে। এখন আমার সবচেয়ে ফেভারিট হাইট হলো আমরা যেটা কোমর বলি, সেখান থেকে ডিস্টেন্স অফ হেড, এইটা এখানে গেলে গোলকিপার যাওয়ার আগে এই বল সেফ হয়। তো এই ফেভারিট হাইট মার্কস, এই শুটের আন্ডারস্ট্যান্ডিং, মানে যদি গোলকিপার শুধু বুঝতে পারে আমি কোন দিকে আমি একটা সাইডে যাব, বাস আমি এটা পেয়ে গেলাম, এইটাই হলো। পৃথিবীর যে কোনো গোলকিপার সেভ দিয়ে দিবে। বডি ফেন্ট তো আর তাকে করতে পারে না, অপোজিট যায় ফেলে দিয়ে নিখুঁত গোল, যেটাকে দেখা গেছে যে ছোট উদাহরণ দেয়, সবচেয়ে বেশি বেটার এটা হলো নেইমার জুনিয়র, গোলকিপারকে এমন ফেন্ট করে যে জায়গায় দাঁড়িয়ে যায় এবং মুভমেন্ট করতে পারে না, এত সুন্দর রোল করে, গড়াতে গোলকিপার দেখছে কিন্তু তাকে করতে পারে না। রাইট, গোল করার, পেনাল্টি থেকে গোল করার অনেক ধরনের ট্যাকটিক্স রয়েছে, বাট একটা ট্যাকটিক্সটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে আপনার ইম্পর্টেন্ট যে ট্যাকটিক্সটা হলো, যে সেটা যদি আপনি খুব বেশি আত্মবিশ্বাসী থাকেন তাহলেই পারবেন। সেটা হলো যে আমার ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন নাই, আপনি ওটাও ওই প্রসঙ্গে আসছি। ট্যাকটিক্সটা হলো যে আপনি দেখবেন যে গোলকিপার কিন্তু আপনি এক জায়গায় স্ট্রিক থাকেন না, গোলকিপার কিন্তু আপনি ডান দিকে বা বাম দিকে ঝাঁপাবেন। তো আপনার আপনি যদি ফুল কনফিডেন্স থাকে, একদম স্ট্রেইট আপনি মারবেন। লিওনেল মেসির প্রত্যেকটা পেনাল্টি, মানে উনি ওয়ার্ল্ড কাপ এবং ক্লাব পর্যায়ে যতগুলো পেনাল্টি নিয়েছেন সেগুলো সবকিছুতে অ্যানালাইসিস করা থাকে। গোলকিপারকে বলে দেওয়া হয় যে লিওনেল মেসি আসলে কোন জায়গায় ম্যাক্সিমাম সময় মারেন, কোন হাইটে মারেন, কিভাবে মারেন। সো সব গোলকিপারই সেই হোমওয়ার্ক করেই আসে। রাইট, কিন্তু সব পেনাল্টি যে তিনি এক সাইডে মারিয়েছেন তা কিন্তু না। এই পেনাল্টি মারার আগেও আমরা দেখেছি যে তার পেনাল্টি মিসটা কোথায় হয়েছিল, জাস্ট আগের পেনাল্টিটা যে জায়গায় তিনি মেরে মিস করেছিলেন, এটাও কিন্তু তাই করেছেন। আপনি তো মেসির পেনাল্টি মিসের কথা বলছেন, আমি বলবো অন্যভাবে, আমি পুরো জিনিসটাকে একটু পজিটিভ ওয়েতে দেখতে চাই। সেটি হলো যে তিনি 8টা পেনাল্টির শট পেয়েছিলেন, এর মধ্যে 4টা পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি তিনি মিস করেছেন, 3টা মিস করে রেকর্ড করে ফেলেছেন, এটাকে আরো বড় করেছেন এবার। সেটা হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি গোলও তো তিনি করেছেন। রাইট, আমার উত্তরটা এই জায়গাটায় যে আপনি যদি আপনি যদি দাগ থেকে ভালো কিছু হয় তাহলে সমস্যাটা কোথায়? আমি তো এখানে সমস্যা দেখছি না কোনো কিছু। বরঞ্চ আমি মনে করি যে ব্রাজিল পেনাল্টি মিস করার পর যেরকম ভাবে একেবারে নেতিয়ে গিয়েছিল বা আপনি আত্মবিশ্বাসহীনতার মধ্যে চলে এসেছিল মেসির মধ্যে এই পেনাল্টি মিস করার, তার তো দুঃখ অবশ্যই হয়েছে, কিন্তু সেই সঙ্গে তার একটা বাড়তি রেসপন্সিবিলিটি বেড়েছে। রেসপন্সিবিলিটি বেড়েছে কি, যে আমাকে ম্যাচ জিতিয়ে ছাড়তে হবে, এবং তিনি সেটা করেছেন। তিনি সেটা করে দেখিয়েছেন যে তিনি কিভাবে গোল করতে হয়। তিনি যে প্রথম যে গোলটা হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাসিস্ট বাই হিম, এবং দ্বিতীয় গোলটা তিনি যেটা করেছেন, দ্যাট ওয়াজ সুপার গোল। সাধারণত এত মানে ক্লোজ জায়গা থেকে তিনি কিন্তু এত জোরে শট নেন না, এবং তিনি জানেন যে এখান থেকে এই লেভেলে শটটা নিতে হবে। শটটা কিন্তু আপনি বার পোস্টের ক্রসবারে লেগে তারপর কিন্তু গোল পোস্টে ঢুকেছিল। তো সবকিছু মিলে আমি মনে করি যে মেসির পেনাল্টি মিস আপনি পৃথিবীর অনেক ফুটবলার করেছেন, মেসি হয়তো আরো পেনাল্টি মিস করবেন, কিন্তু আপনাকে দিন শেষে দেখতে হবে তিনি ম্যাচ জেতাচ্ছেন কিনা। রাইট, ওকে, এক্স্যাক্টলি, তিনি ম্যাচ জেতাচ্ছেন। আমি যে প্রশ্নটা করতে চাই, এই আর্জেন্টিনা দলের পক্ষে কি বিশ্বকাপ জেতা সম্ভব, রক্সি ভাই? এখন সন্দেহভাজন। ওকে, এখন যে টিমের এই যে ডিফেন্ডিং নিয়ে এত, এবং গোল যে রিসিভ করছে, সেই গোল থেকে কতবার কামব্যাক করাবে। আচ্ছা, গোল রিসিভ করছে এটা তো একটা ইস্যু থাকলোই, এট দ্য সেম টাইম ইস্যু হচ্ছে আপনার ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ কিংবা
হুলিয়ান আলভারেজ, তারা দুজন স্কোর করতে পারছেন না। হ্যাঁ, সেই জন্যই আমি বলছি যে এই রেসপন্সিবিলিটি মেসি আর কতবার নেবে? টিমকে তো এটা টিম ফুটওয়ার্ক এবং সবাই মিলে গোল করতে হয়। সবাই যে লাস্ট খালি এনজয় এসে গোল করেছে, বাকি সবই মেসি, এবং দুটো গোলই করেছে ডিফেন্ডার, তাও সেন্টার ব্যাক সেট পিচে বা এই হয় রোমেরো না লিসান্দ্রো। তো এই জিনিসটা আসলে টিমের জন্য এখন একটা বড় চিন্তার ব্যাপার হয়ে গেছে। আপনাকে চ্যাম্পিয়ন হতে হলে ফুল ডিপার্টমেন্ট সবগুলো জায়গায় অনেক পরিপূর্ণতা এবং আরও বেশি ভালো ফুটবল আমরা আশা করি, এবং আর্জেন্টিনা যে টিম যেভাবে খেলছে সেখানে এখনো প্রশ্নবিদ্ধ। এই দুটো ম্যাচেই দুটোই আফ্রিকান টিম তাদেরকে দেখিয়েছে ফুটবল অন্য জায়গায় চলে গেছে। এখনকার ওয়ার্ল্ড কাপ কিন্তু আরও হাই, এবং আপনি গোল রিসিভ করার পরে অপোনেন্ট যে কতভাবে আপনাকে ব্লক করতে পারে সেই জিনিস দৃষ্টান্ত হয়ে রয়েছে। সেখান থেকে এখনও দেখা যাচ্ছে গড গিফটেড ম্যাজিকে এখন পর্যন্ত বারবার বেরিয়ে আসতেছে। তার মানে একটা হচ্ছে দিন মেসি ম্যাজিকে আসলে ওয়ার্ল্ড কাপ জেতা যায় না, একটা পার্টিকুলার মানুষের উপর ওয়ার্ল্ড কাপ যেতে যায় না এবং সম্ভব না। একটা দিন এমন যায়, ফুটবল না, সব খেলারই একটা দিন ব্যাড ডে আছে। সেই দিন আপনি কি প্লেয়ার, মাস্টার প্লেয়ার যদি ফ্লপ থাকে, আপনি তাহলে আটকে না, যাচ্ছেন। এই ম্যাচেও তাই হয়েছিল। মেসি কিন্তু গোল করার আগ পর্যন্ত, বা আপনি একটা গোল শোধ করার আগ পর্যন্ত আচ্ছা কায়সার ভাই, আর্জেন্টিনা কিন্তু আপনাকে মেসি আরেকটু খুব একটা ইন্টারাপ্ট করে বলেই, মেসি প্রথম 6 বার 1v1 একটা বারও হচ্ছিল না। ভেতরে ঢুকতে পারে নাই, তাকে বারবার ডিফেন্ডার আটকিয়েছে, এবং পরবর্তীতে তিনি 1v1 জানি নাই, উনি চেষ্টা করেছেন যে আচ্ছা এখন একটু কুইক পাসিং ওয়ান টু পাস করে এখন আপনি রাইট, এটা দিস ইজ কল্ড ট্রানজিশন। আপনি যখনই দেখছেন যে কোনো একটা ভাবে আপনার সূত্রটা মিলছে না, তখন আপনাকে কিন্তু সেকেন্ড অপশনে যেতে হবে, যেটা মেসি ছাড়া আমার মনে হয় যে অন্য কেউ কিন্তু এই চিন্তাটুকু করেন না। আপনি এই কারণে রোনালদো কিন্তু এই পুরো বিশ্বকাপে ফেল হয়েছেন। আপনি দেখবেন যে মেসি কিন্তু সাথে সাথে আপনি বিকল্প একটা ওয়ে তৈরি করে নেওয়ার চেষ্টাটুকু করেন। তিনি কিন্তু তার ইগো নিয়ে কিন্তু আটকে থাকেন না, যে না আমি সবচেয়ে ভালো ফুটবলার, আমি আপনার আই এম দ্য বেস্ট, আমি ড্রিবলিং করে এগিয়ে যাব। কিন্তু যখন তিনি দেখছেন যে ড্রিবলিং এ তিনি পারছেন না, আজকে হচ্ছে না, আপনি এর ঘটনা কিন্তু ঘটতেই পারে। তখন তিনি অনেক ট্র্যাক ব্যাক করে নিচের দিকে নেমে আসছেন, ট্র্যাক ব্যাক করে নিচে নেমে আসছেন, আপনি মিডফিল্ডে খেলেছেন, ইভেন আপনি ডিফেন্সে পর্যন্ত কিন্তু সহায়তা করেছেন, এবং তার খেলার স্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টাটুকু করেছেন। সো এই যে আপনাকে একটা খুঁজে নেওয়ার বিষয়টা, যে খেলার মধ্যে জয়ের একটা আলাদা আরেকটা কৌশল খুঁজে নেওয়ার বিষয়টা, আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় গুণ একজন ফুটবলারের। আপনি এর আগে কোন পজিশনে খেলতেন এবং আপনি সেইভাবে কৌশলে করে গোল করে এগিয়ে যাচ্ছেন, সেই সূত্র যখন মিলবে না, তখন আপনাকে নেক্সট আরেকটা ফর্মুলা বের করতে হবে, এবং মেসি সেই ফর্মুলাটুকু জানেন, এবং এই কারণে তিনি সবচেয়ে বেশি গোল, তিনি পেনাল্টিতে সবচেয়ে বেশি গোল মিস করলেও এখন পর্যন্ত এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন, এবং বিশ্বকাপের আসরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তার রয়েছে। অ্যাড করতে চাই ছোট করে, সেটা হলো যখনই এই ধরনের প্লেয়ার, তার উপরে আত্মবিশ্বাস থাকে, সে কনফিডেন্টলি এবং পজিশনালি চেঞ্জ করে, সেটা হলো বড় জিনিস। যখন আমি মার্কিংয়ে, তখন আমি বুঝতেছি যে আমার জন্য ওই জায়গাটা ব্লক, তখন আমি কি করছি, ট্র্যাক ব্যাক করছি। ট্র্যাক ব্যাক করার থাকে কি করে, আমাকে কিন্তু অপোনেন্ট একটা প্লেয়ার বা দুটো প্লেয়ারকে মার্ক করে ওই জায়গাটাকে আমি তৈরি করে আসছি, এবং আমাকে ব্লক করার জন্য ওই সে সরে আসতেছে, অপোনেন্টকে আমি সেই সুযোগটা দিচ্ছি। এইটা হলো ফুটবল সেন্সে বলে। তো ওই ইন প্রেজেন্ট সেন্স অফ মাইন্ড আমাকে তৈরি করে নিতে হবে এবং সুযোগ করবে, যে আমি বেড়ে আসছি, আমি মাঝখানে হচ্ছে না, আমি ওয়াইড স্পেসে গেছি, এবং ওয়াইড স্পেসে আমি আরো বেশি কমফোর্টেবল, আমি স্পেস পাচ্ছি 1v1 ছোট করে একটা কাট করে লেফট ফুটে আমি ক্রস করেছি, যেটা আমার ফেভারিট। এইটাতেই আসলে পরবর্তীতে কাজ হয়েছে, এই জিনিসটা নিয়ে আসলে তখন থেকে আলোচনা হচ্ছিল, বা সবাই আলোচনা করছে যে এই আর্জেন্টিনা দলের যেহেতু আনহেল দি মারিয়ার মতন ক্লাসিক উইঙ্গারের অভাব আছে, সো এইটা জায়গায় তারা স্ট্রাগল করবে। প্লাস আপনি তার সঙ্গে যে দুজন স্ট্রাইকার খেলছেন, বা ওই গোল গেটার হিসেবে যাদেরকে দুজনকে নামানো হচ্ছে, দে আর নট ইন ফর্ম, এটা সত্য বিষয়, তারা আউট অফ ফর্ম। এইটাও আর্জেন্টিনার জন্য একটা বড় ধরনের, যদিও মনে হয়েছিল কাবো ভার্দের বিপক্ষে ম্যাচটা হইতে পারে ওয়েক আপ কল, বাট এখন ইজিপ্টের সাথে খেলা দেখে মনে হচ্ছে যে না, মানে সেই জায়গা থেকে ভুল সংশোধন হয় না, মেবি এইটা এই জায়গা থেকে করা যেতে পারে। কিন্তু তারপর আমি মনে করি যে আর্জেন্টিনা দুটো সমস্যা নাই, 3 গোল দিয়ে জিতে বের হয়ে যাক। ওকে ফাইন, সেটা আমরা লুসাইলে, দিস ইজ দ্য বিউটি অফ ফুটবল, রাইট, লুসাইলে 2022 এ দেখেছি যে মানে 2-0 লিড, তারপরে 2 গোল, তারপরে 3-2 এর লিড, তারপরে 3 গোল, তারপরে হচ্ছে সেটা গেল টাই ব্রেকারে। এরকম মানে ডেফিনেটলি নার্ভ টেকিং, প্রত্যেকটা ম্যাচ নার্ভ টেকিং। থ্যাংক ইউ ভেরি মাচ কায়সার ভাই। রকি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটু বলে দিতে চাই যে এখন যে লাইন আপ, বেসিক্যালি কোয়ার্টার ফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে। ফ্রান্স মরক্কো, এটা হচ্ছে বাংলাদেশ সময় শুক্রবারে, মানে বৃহস্পতিবার রাতে খেলাটা হবে 2টায়। স্পেন বেলজিয়ামের খেলাটা তার পরের দিন, নরওয়ে ইংল্যান্ড সেটা হচ্ছে জুলাই 12 তারিখ, এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলাও আছে। তার মানে হচ্ছে এই খেলাটা হবে সকাল 7টায়। ওভারঅল আমাদের কাছে এই হচ্ছে লাইন আপ কোয়ার্টার ফাইনালের। এক্সাইটিং প্রত্যেকটা ম্যাচ। বাংলাদেশ টেলিভিশন লাইভ তো দেখাচ্ছে, আপনারা বাংলাদেশ টেলিভিশনের পর্দায় প্রতিটা ম্যাচ দেখে নিতে পারেন। আজকের এপিসোড শেষ করছি, নেক্সট এপিসোডে আবারও দেখা হয়ে যাবে, এবং এরকম ফুটবল নিয়ে আলোচনা, তর্ক, টেকনিক এবং ট্যাকটিক্স নিয়ে বিশ্লেষণ সেটা থাকবে। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।